হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগে আমি ক্লাস 10 এর ম্যাথসের যে লাস্ট দুটো ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু আমি ত্রিকোণমিতি নিয়ে ডিসকাস করছিলাম। তো এর আগের দুটো ক্লাসে আমি ত্রিকোণমিতির একদম যে প্রাথমিক ধারণা এবং ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের অনুপাত, ত্রিকোণমিতিক কোণের অভেদাবলী বা ত্রিকোণমিতিক অভেদাবলী, এছাড়া পূরক কোণের যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা নিয়ে কমপ্লিট ডিসকাশন করে নিয়েছি। অর্থাৎ প্রাইমারি যে কনসেপ্ট আমাদের ত্রিকোণমিতি করতে গেলে প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে ত্রিকোণমিতির মধ্যে যে লাস্ট পার্টটা আমাদের বাকি রয়েছে সেটা কি, সেটা হলো হাইট এন্ড ডিস্টেন্স বা উচ্চতা এবং দূরত্ব, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভাইটাল একটা রোল প্লে করবে। কেন? এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসবেই আসবে। তো এই চ্যাপ্টারটাকে তোমরা প্রত্যেকে খুব ভালো করে বুঝবে, কেউ মিস করবে না। কারণ দেখো, কয়েকটা লিমিটেড অঙ্ক তোমরা এই চ্যাপ্টার থেকে করলেই কিন্তু সেখানে একটা 5 মার্কসের অঙ্ক কমন পেয়ে যাবে। তাই প্রথম থেকে আমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝবো। এবার দেখো, উচ্চতা আর দূরত্ব চ্যাপ্টারটা করতে গেলে আমাদের মূলত দুটো জিনিস বুঝতে হবে, একটা কি উন্নতি কোণ আর একটা কি অবনতি কোণ। এর আগে তোমরা এই কোণগুলোর নাম হয়তো শুনোনি, আমরা পূরক কোণ শুনেছি, সম্পূরক কোণ শুনেছি, কিন্তু কিন্তু এই উন্নতি কোণ বা অবনতি কোণ কি জিনিস সেটা এবারে আমরা এই চ্যাপ্টারে এসে বুঝবো। দেখো, আমি এখানে দুটো ডায়াগ্রাম কিন্তু করে রেখেছি। একটার তলায় লিখেছি কি উন্নতি কোণ, আর একটার তলায় লিখেছি কি অবনতি কোণ। প্রথমে আমরা বুঝবো যে উন্নতি কোণ বলতে কি বোঝায়। যখন ধরা যাক তোমার সামনে একটা বিল্ডিং রয়েছে, ঠিক আছে, একটা দোতলা বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিং এর দোতলায় তোমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। তাহলে তুমি যখন নিচ থেকে, অর্থাৎ তুমি যখন রাস্তায় দাঁড়িয়ে তোমার বন্ধুর দিকে তাকাচ্ছ, ধরা যাক তুমি রয়েছে এখানে আর তোমার বন্ধু রয়েছে এখানে, তাহলে কি একটা তির্যক, তাহলে একটা তির্যক লাইনের সাহায্যে আমরা সেই দৃষ্টি রেখাটা বলতে পারি। দৃষ্টি রেখা মানে কি, যে লাইন বরাবর তুমি তোমার বন্ধুর দিকে তাকাচ্ছ। অর্থাৎ যদি কোনো বস্তু আমাদের উপরের দিকে থাকে এবং আমরা যদি সেটা নিচ থেকে পর্যবেক্ষণ করি, তাহলে আমার আর সেই বস্তুর মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে আমরা বলছি দৃষ্টিরেখা। এবারে পর্যবেক্ষক বা আমি যে নিচে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তার সঙ্গে আমাদের তো একটা কোণ তৈরি হচ্ছে, তাই তো, সেই কোণটাকে কি আমরা বলছি উন্নতি কোণ। এবার এটাকে আমরা কেন একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে বলেছি, কারণ আমি একদম প্রথম দিনেই বলেছিলাম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করব কি ত্রিভুজ নিয়ে, এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে মূলত যে ত্রিভুজ নিয়ে আমাদের কাজ হবে এবং সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে এখানে আমি ঠিক একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে পুরো ব্যাপারটাকে ডিনোট করেছি। যদি এই লাইনটা লম্বটা আমাদের বাড়ি হয়, ঠিকই আছে, রাস্তার উপরে বাড়িটা লম্বভাবে রয়েছে, আমি বাড়িটার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছি এবং আমি সেই বাড়ির দোতলায় থাকা আমার বন্ধুর দিকে তাকাচ্ছি। তো আমি যখন আমার থেকে উপরে থাকা কোনো একটা জিনিসের দিকে তাকাবো, আমি নিশ্চয়ই পুরোপুরি লম্বভাবে তাকাবো না, খানিকটা তির্যক ভাবে তাকাবো। সেই মতনই কিন্তু এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হয়ে গিয়েছে কি আমার দৃষ্টি রেখা। এবং এই যে দর্শক বা পর্যবেক্ষক, এর সঙ্গে ভূমির যে কোণ তৈরি হয়েছে এটাকেই আমি কি বলছি উন্নতি কোণ। ঠিক আছে, তাহলে প্রথমে যে উন্নতি কোণের কনসেপ্ট আমাদের বোঝা গেল। এবং দেখো, নামের সঙ্গেও কিন্তু মিল রয়েছে। এক্ষেত্রে নামটা হচ্ছে উন্নতি। উন্নতি মানে কি ওপরে ওঠা, তাহলে এক্ষেত্রে আমাদের আইসাইট বা আমাদের যে দৃষ্টি সেটাও কোন দিকে থাকছে, উপরের দিকে। এই দৃষ্টি রেখা বরাবর আমাদের আইসাইটটা কোন দিকে থাকছে, উপরের দিকে থাকছে। তাহলে নামের সঙ্গে কিন্তু কোণের একদম মিল রয়েছে। তাহলে যখনই আমাদেরকে উন্নতি কোণ বলা হবে তখনই আমাদেরকে সঙ্গে সঙ্গে কি বুঝতে হবে, যে আমি নিচে রয়েছি বা যিনি দেখছেন বা যিনি পর্যবেক্ষণ করছেন তিনি নিচে রয়েছেন। এবং তাহলে নামের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোণের পুরোপুরি মিল রয়েছে। তাহলে যখনই আমাদেরকে বলা হবে উন্নতি কোণ অঙ্কে, তখনই আমরা কি বুঝবো, যে যিনি দেখছেন বা পর্যবেক্ষণ করছেন তিনি রয়েছেন নিচে এবং সেই বস্তুটা তার তুলনায় উপরের দিকে রয়েছে, এবং সেই দর্শক বা পর্যবেক্ষকের সাপেক্ষে ভূমির সঙ্গে যে কোণ তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি উন্নতি কোণ। তাহলে এই গেল হচ্ছে আমাদের উন্নতি কোণ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো এবার কিসে, অবনতি কোণে। ঠিক যেরকম ভাবে উন্নতি মানে আমি নিচে ছিলাম, বস্তু উপরে ছিল, অর্থাৎ আমাকে উপরের দিকে তাকাতে হচ্ছিল, তাই তো। উন্নতি মানে উপরের দিকে ওঠা বা উপরে যাওয়া, ঠিক তেমনি আমাকে উপরের দিকে তাকাতে হচ্ছিল। একই রকম ভাবে অবনতি মানে আমরা কি জানি প্রত্যেকে, যে নিচের দিকে যাওয়া। তাহলে এক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। তার মানে এবারে দর্শক পর্যবেক্ষক বা আমি যদি নিজেকে ধরে নিই, তাহলে আমি উপরে থাকবো এবং যে বস্তুর দিকে আমি তাকাচ্ছি বা যেটার দিকে আমি তাকাচ্ছি সেটা কোথায় থাকবে, নিচে থাকবে। ধরে নিচ্ছি যে আমি একটা কোনো হয়তো উঁচু ব্রিজের ওপরে রয়েছি এবং সেখান থেকে আমি নিচে নদীতে একটা নৌকোর দিকে তাকাচ্ছি। তাহলে আমি ওপরে রয়েছি,
নৌকো নিচে রয়েছে, আমি এখানে রয়েছি, নৌকো রয়েছে এখানে। তাহলে এই বরাবর আমার দৃষ্টিটা কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে আমার দৃষ্টির কিন্তু অবনতি ঘটছে, তাই তো? আমার দৃষ্টির অবনতি ঘটছে। এবার আমি কি বলেছিলাম যে উন্নতি কোণ বা অবনতি কোণ আমরা সবসময় কার সাপেক্ষে ধরবো, দর্শকের সাপেক্ষে বা পর্যবেক্ষকের সাপেক্ষে, তাই তো? তাহলে এক্ষেত্রেও দর্শকের সঙ্গে আমি একটা ধরে নিচ্ছি যে অনুভূমিক রেখা রয়েছে, দর্শক সাপেক্ষে একটা অনুভূমিক রেখা রয়েছে এবং তার সঙ্গে একটা কোণ তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে থিটা। এটাকে আমরা কি বলছি, অবনতি কোণ। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এরকম কোনো অনুভূমিক রেখা তার বাতাসে ভেসে থাকতে পারে না। তাই দেখো, এই যে অনুভূমিক রেখাটা রয়েছে এবং বস্তু যে অনুভূমিক তলে রয়েছে সেই দুটো কি পরস্পরের প্যারালাল বা সমান্তরাল। এবং আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখব যে এই রেখা দুটো সমান্তরাল হওয়ার কারণে কিন্তু এখানে একটা কি তৈরি হয়েছে, একান্তর কোণ। আর আমি প্রত্যেকে জানি যে একান্তর কোণের ভ্যালু সমান হয়, তাই এই অবনতি কোণকে কিন্তু আমরা এক্ষেত্রে উন্নতি কোণে ট্রান্সফার করে নিলাম, তাই তো? তাহলে এখানে আমরা উন্নতি কোণও করছিলাম কি, যে দর্শক নিচে ছিল, বস্তু ওপরে ছিল এবং দর্শক আর অনুভূমিক রেখার সাপেক্ষে যে কোণ তৈরি হয়েছিল তাকে আমরা কি বলছিলাম, উন্নতি কোণ। এক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টো, এক্ষেত্রে দর্শক উপরে থাকছে, বস্তু নিচে থাকছে। দর্শকের সাপেক্ষে উপরে আমরা একটা অনুভূমিক রেখা, কাল্পনিক অনুভূমিক রেখা ড্র করেছি এবং তার সঙ্গে একটা কোণ অবশ্যই তৈরি হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এরকম করে তো কোনো তল বা রেখা উপরে তো এরকম ভেসে থাকতে পারে না। তাই আমরা যখন ছবিতে দেখাবো তখন আমরা কি দেখবো, যে এই যে দুটো রেখা এরা কিন্তু পরস্পরের সমান্তরাল এবং দুটো পরস্পরের সমান্তরাল রেখা, অনুভূমিক রেখা দুটো পরস্পরের সমান্তরাল। আর এক্ষেত্রে আমাদের এই দৃষ্টি রেখাটা কিন্তু কি হিসেবে কাজ করছে, ছেদক হিসাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একান্তর কোণ, একান্তর কোণের মান সমান হয়, সেই হিসেবে এই কোণটাকে আমরা এখানে কিন্তু ডিনোট করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের দৃষ্টিটা উপরের দিকে ছিল বলে আমরা এখানে ধরে নিয়েছিলাম উন্নতি কোণ, আর এক্ষেত্রে আমাদের দৃষ্টিটা যেহেতু নিচের দিকে রয়েছে সেই জন্য এটাকে বলছি আমরা অবনতি কোণ। এবারে এইখানে একটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে দর্শক বা ব্যক্তি যে উপরে বা নিচে যখনই থাকছে তারও তো একটা পার্টিকুলার হাইট রয়েছে, কিন্তু তার হাইটটাকে কিন্তু আমরা ইগনোর করব, অর্থাৎ তাকে আমরা ট্রিট করব অঙ্কের সুবিধার জন্য একটা পয়েন্ট হিসাবে। বাদ বাকি ধরো তোমার বিল্ডিং এর উচ্চতা, যদি এখানে একটা বিল্ডিং থাকে ধরে নেওয়া যাক, তাহলে এটাকে একটা বিল্ডিং এর উচ্চতা যা বলে দেবে আমরা সেটা তৈরি করব এবং সেই দর্শকের থেকে বিল্ডিং এর দূরত্ব কি থাকবে সেটা আমাদেরকে যেমন বলে দেবে আমরা সেটা লিখবো। কিন্তু যে দর্শক বা পর্যবেক্ষক তার যে পার্টিকুলার হাইটটা সেটাকে কিন্তু আমরা ইগনোর করব, ইগনোর করে আমরা এটাকে ট্রিট করব একটা পয়েন্ট হিসেবে, ঠিক আছে? আর একটা বিষয় এখানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যখন আমরা উচ্চতা দূরত্বের অঙ্ক করব তখন কিন্তু অবশ্যভাবে যেটা করতে হবে সেটা কি, সেটা হলো আমাদের কিন্তু ছবি আঁকতেই হবে। অর্থাৎ অঙ্ক শুরু করার আগে প্রথমে তোমাকে সেই অঙ্কটা ভালো করে পড়ে সেই অনুযায়ী কিন্তু একটা ডায়াগ্রাম ড্র করতে হবে এবং তারপর তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। এবার দেখো, ডায়াগ্রাম ড্র না করলে তুমি এমনিতেও উচ্চতা দূরত্বের অঙ্ক কিন্তু করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এবার ধরা যাক তুমি ডায়াগ্রামটা ড্র করলে কিন্তু তুমি কোনো কারণে অঙ্কটা সলভ করতে পারছো না, ঠিক আছে? সেক্ষেত্রে যেহেতু তুমি ওই ছবিটা এঁকেছো সেজন্য কিন্তু তোমাকে কিছু নম্বর হলেও দেওয়া হবে। কিন্তু যদি তোমার ছবিতে ভুল থাকে অথচ তুমি যদি অঙ্কটা পুরোপুরি ভাবে সঠিক করেও ফেলো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট যেটা অনেকেই মিস করে যায়। তাই উচ্চতা দূরত্বের যে সমস্ত অঙ্ক আমরা করব, আমরা প্রথম থেকেই ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করব, এতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। কারণ ছবি না আঁকলে আমরা একদমই কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবো না, প্রত্যেকটা অঙ্ক। তা আমাদের ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে, আমরা ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করব এবং অবশ্য করেই এটা খেয়াল রাখতে হবে কি, যে আমাদের যদি ছবি ভুল হয়ে যায় তাহলে যদি আমাদের পুরো অঙ্ক সঠিক থাকে তাহলেও কিন্তু আমরা নম্বর পাবো না। অপরদিকে আমরা যদি অঙ্কটা সলভ করতে নাও পারি কিন্তু আমাদের যদি ছবি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু নম্বর পেতেই পারি। তো উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে আশা করছি কারোর কোনো ডাউট নেই। তাহলে এবারে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যে কিভাবে এই উন্নতি কোণ এবং অবনতি কোণ দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো দেখো, উদাহরণ হিসাবে আমি এখানে লিখে নিয়েছি তোমাদের কোষে দেখি 25-এর 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নিই যে অঙ্কটাতে কি বলা হচ্ছে। অঙ্কটা প্রথমে পড়ব, সেটা হচ্ছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এবার বলেছে বাড়িটির উচ্চতা যদি হয় 16 মিটার তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি থেকে মনুমেন্ট কত দূরে অবস্থিত সেটা লিখতে হবে। তো
আমরা এটা অঙ্কটা পড়ে বুঝতে পারছি কি যে এখানে কিন্তু আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ দুটোর কথাই দেওয়া রয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমি এই অঙ্কটাকে বেছে নিয়েছি, যাতে এই একটা অঙ্ক থেকেই তোমরা কিন্তু উন্নতি কোণ এবং অবনতি কোণের কনসেপ্ট যেটা আমরা শিখলাম সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দুটোই বুঝতে পারো। তো ঠিক যেরকম যেরকম আমাদের অঙ্কে বা প্রশ্নে বলে দেওয়া রয়েছে, আমরা কি করবো, প্রথমেই কিন্তু সেই অনুযায়ী আমরা ডায়াগ্রামটা আঁকবো। ঠিক আছে, এবার এই ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা যখন নিজেরা করবে তখন তোমরা সবসময় কিন্তু এই ছবিটা পেন্সিলে আঁকার চেষ্টা করবে, যাতে কোনো ভুল হলে তোমরা সেটাকে ইরেজ করে আবার করতে পারো। ঠিক আছে, আর নামকরণ যখন করবে সেগুলো তোমরা সমস্ত পেন্সিলে করবে। আর যে ডায়াগ্রামটা হবে সেটা যদি তোমরা খাতার মানে তোমাদের পেজের একদম ডান দিকে করতে পারো তাহলে, বা যদি একদম মিডিলে করতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে আর কি দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে অঙ্কটা বলে কিভাবে সলভ করতে হবে। তো আমি এখানে অঙ্কটা লিখে রেখেছি, এবার ছবিটা আগে থেকে আঁকা রয়েছে বলে তোমাদের একটু কনফিউশন হতে পারে যে এরকম দেখতে কেন হলো, কিন্তু যখন তোমরা স্টেপ বাই স্টেপ ছবিটা আঁকবে তখন দেখবে বুঝতে অসুবিধা হচ্ছে না। তো ফার্স্টে আমাকে বাড়ি বলেছে, 5 তলা বাড়ি, তা আমি একটা লম্ব এঁকেছি একটা। তো এই বিসি হচ্ছে আমাদের একটা অনুভূমিক রেখা, একটা জমি আমি ধরে নিচ্ছি, যে জমির ওপরে বাড়ি বা মনুমেন্ট রয়েছে সেই জমিটা হচ্ছে বিসি। তো তার একদিকে আমি কি করেছি, এবি যে বাড়িটা সেটাকে এঁকেছি। ঠিক আছে, এবার 5 তলা যে বাড়ি এবি সেটা এঁকেছি। এবার আমাকে কি বলে দিয়েছে, এবি বাড়ির ছাদ থেকে, তার মানে কি বি বিন্দু থেকে হবে না, এ বিন্দু থেকে বাড়ির ছাদ একদম উপরে থাকবে, তাহলে এ বিন্দু থেকে আমাদের কি বলেছে, মনুমেন্টের গোড়ার এবং উপরে উন্নতি কোণ এবং অবনতি কোণ আমাদেরকে লিখতে হবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি সি বিন্দুতে আর একটা আমি লম্ব কি টেনেছি, ডিসি, যেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে মনুমেন্ট, মানে বাড়িটা থেকে মনুমেন্টের নির্দিষ্ট দূরত্বে রয়েছে। আমি ধরে নিচ্ছি এবি হচ্ছে প্রথমে বাড়িটা, আর সিডি হচ্ছে বাড়ির, ডিসি হচ্ছে সেই মনুমেন্টটা। ঠিক আছে, তা প্রথমে আমি ডিসি আঁকলাম, তারপরে এবি আঁকলাম, তারপরে ডিসি আঁকলাম। এরপরে আমাকে কি বলেছিল, যে বাড়ির ছাদ থেকে মনুমেন্টের একদম উপরের যে উন্নতি কোণ, তাহলে আমি সবসময় বলেছি যে বাড়ির ছাদ থেকে আমি দেখছি, তাহলে উন্নতি কোণ যখন আমি করব তখন সেই ছাদের সঙ্গে আমাকে একটা অনুভূমিক রেখা নিতে হবে, যার সাপেক্ষে আমি উন্নতি কোণটা অঙ্কন করব। তাই আমি এখানে কি করলাম, এই বলে একটা লম্ব অঙ্কন করলাম এই ডিসি সরলরেখার ওপরে। তাহলে এই লম্ব অঙ্কন করা হলো। এবার এই থেকে এই এ বিন্দু থেকে আমি কোন দিকে দেখাচ্ছি, মনুমেন্টের চূড়ার দিকে, তার মানে ডি বিন্দুর দিকে, তাই তো? এই দিকে দেখাচ্ছি। এইদিকে আমাদের দৃষ্টি রেখাটা রয়েছে, দৃষ্টি কোণ আমাদের এইদিকে। তাহলে এই যে কোণটা আর এ বিন্দুতে এই অনুভূমিক রেখার সঙ্গে এডি এই তির্যক রেখাটা যে কোণ তৈরি করেছে সেটা আমাদের কি হয়ে গেল, উন্নতি কোণ। কেন উন্নতি কোণ, 60 ডিগ্রি আমাদের বলে দেওয়া ছিল। কেন উন্নতি কোণ, তার কারণ এখানে আমরা যেটা দেখছি সেটা আমরা নিচে রয়েছি, এবং যে জিনিসটা আমরা দেখছি সেটা আমাদের থেকে কিন্তু কিসে রয়েছে, উঁচুতে রয়েছে। উন্নতি কোণ মানে আমাদের থেকে উঁচুতে রয়েছে, তাই এখানে আমাদের ডিএই এই কোণটা হচ্ছে আমাদের এই ছবি অনুযায়ী উন্নতি কোণ, যার মান আমাদের কত বলে দেওয়া রয়েছে, 60 ডিগ্রি। সিমিলারলি আমাদের কি বলে দেওয়া রয়েছে, সেই ছাদ থেকেই আমাদের বলে দেওয়া রয়েছে যে মনুমেন্টের গোড়ার অবনতি কোণ হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি। তাহলে সেম ভাবে এই অনুভূমিক রেখাটা আমাদের অলরেডি রয়েছে, সেটা তার সঙ্গে এবার আমাদেরকে অনুভূমিক কোণ তৈরি করছে কে, এ সরি, তার সঙ্গে আমাদের অবনতি কোণ কে তৈরি করছে, এই এ বিন্দুটা দিয়ে তৈরি হচ্ছে, এবং যার মান আমাদের কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? তাহলে এই অনুভূমিক রেখার সঙ্গে দর্শকের সাপেক্ষে এই এসি সরলরেখার দ্বারা যে কোণ তৈরি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ, আর সেটার মান কত, 30 ডিগ্রি। এবার এই যেই আমরা ডায়াগ্রামটা আঁকলাম এটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে দৃষ্টি রেখা। তাহলে এই যখনই আমরা ডায়াগ্রামটা কমপ্লিট করলাম তখন আমরা কি দেখবো, যে এ বি সি ই আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এবার আমরা কি জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সবসময় কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে এক্ষেত্রে বিসি আর এই এই দুটো হচ্ছে পরস্পরের সমান্তরাল। তাহলে যেহেতু এই দুটো পরস্পরের সমান্তরাল এবং এই এসিটা হচ্ছে কি এদের ছেদক, তাই তো? তাহলে এখানে আমরা পেয়ে যাবো কি, একটা একান্তর কোণ। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি, যার একটা কোণ তো 90 ডিগ্রি আমরা বুঝতে পারছিলাম, বাকি দুটো কোণ আমাদের কি ছিল, আননোন, তার একটা কোণের ভ্যালু কিন্তু আমরা অবনতি কোণের সমান পেয়ে গেলাম, সেটার ভ্যালু কি, 30 ডিগ্রি। এবারে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। এখানে বাড়ি কোণটা এবি, মনুমেন্ট কোণটা ডিসি। তাহলে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব মানে আমাদের কার ভ্যালু বের করতে হবে, ডিসির ভ্যালু বের করতে হবে। আবার আর কি কোশ্চেন করেছে যে মনুমেন্টের উচ্চতা কত। মনুমেন্ট আমরা ধরে নিয়েছি ডিসি কে, তাহলে পুরো যে ডিসির যে উচ্চতা
ডিসির যে ভ্যালু বা মেজারমেন্ট সেটাই হচ্ছে আমাদের মনুমেন্টের উচ্চতা। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, এই উচ্চতা দূরত্বের অঙ্ক কিন্তু আমাদের এরকম করে লিখে লিখে করতে হবে, এবং এক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটার নামকরণ করে আমরা কোনটাকে কি হিসেবে ধরে নিয়েছি সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো প্রথমেই আমি কি লিখেছি, ধরি বাড়ির উচ্চতা হচ্ছে এবি। দেখতে পাচ্ছি যে এবি 16 মিটার আমাদের দেওয়া ছিল, সেটাই আমি এখানে লিখেছি। বাড়ির উচ্চতা হচ্ছে এবি এবং মনুমেন্টের উচ্চতা হচ্ছে ডিসি। আমি এবি কে বাড়ি ধরেছি, ডিসি কে মনুমেন্ট ধরেছি, সেটাই আমি লিখে দিয়েছি। তারপরে কি এবি ইকুয়াল 16 মিটার প্রদত্ত দেওয়া ছিল, তাই আমি পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি কি প্রদত্ত। এবার আমাদের কি বলেছিল, যেটা বলেছিল কোশ্চেন সেটাই আমি এখানে লিখেছি। দেখো, বাড়ির ছাদ অর্থাৎ এ বিন্দু, তার মানে এখানে বাড়ির ছাদ বলতে আমি যে এ বিন্দুকে বোঝাতে চাইছি সেটা কিন্তু আমি স্পষ্টভাবে আমার উত্তরের মধ্যে লিখে দিয়েছি। বাড়ির ছাদ অর্থাৎ এ বিন্দু থেকে মনুমেন্টের চূড়া অর্থাৎ ডি বিন্দু, এই যে আমাদের ডি বিন্দু, মনুমেন্টের চূড়া অর্থাৎ ডি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে বাড়ির ছাদ থেকে অনুভূমিক রেখার সাপেক্ষে আমি এই দৃষ্টিরেখা বরাবর যে কোণ পেয়েছি সেটা হলো 60 ডিগ্রি, সেটা আমি লিখে দিয়েছি। এবং মনুমেন্টের গোড়া অর্থাৎ সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এবার যেটা বললাম যে উন্নতি কোণ বা অবনতি কোণ আমাদের সবসময় কি, যে দর্শক বা পর্যবেক্ষক বা যে জায়গা থেকে আমরা সেই বস্তুটিকে দেখছি সেখানে আমাদের একটা অনুভূমিক রেখা অঙ্কন করতে হবে এবং তার সাপেক্ষে কোণ দুটো আমাদেরকে তৈরি করতে হবে। তাই এই লম্ব ডিসি আমি যেরকম এঁকেছি সেরকম কিন্তু লিখেছি। দেখো, ঠিক যেরকম কোশ্চেনে যেরকম ছিল সেরকম আমি ছবিটা এঁকেছি, আর সেটাই আমি কিন্তু আমার সলিউশনে লিখেছি। তাহলে এই লম্ব ডিসি এখানে অঙ্কন করলাম। এবার অঙ্কন করার পরে যে কোণটা ক্রিয়েট হয়েছে উন্নতি কোণ এবং অবনতি কোণ সেটা আমি লিখে দিলাম। ডিএই 60 ডিগ্রি আমি লিখে দিয়েছি। আবার আমি এখানে লিখেছি যেহেতু এই সমান্তরাল বিসি, এই আর বিসি সমান্তরাল আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, এবং কোণ CAE ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের কোণ ACB হচ্ছে 30 ডিগ্রি। এটাও যেটা আমরা এক্ষুনি বললাম যে এই আর বিসি হচ্ছে সমান্তরাল আর এসি হচ্ছে বিচ্ছেদক, তাহলে একান্তর কোণ অনুযায়ী এই কোণ দুটো হবে কি সমান, সেটাই আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আবার এখানে আমি আরেকটা এক্সট্রা লাইন লিখে দিয়েছি যে এবি সিই যেটা আমাদের হচ্ছে আয়তক্ষেত্র, সেটার কোন বাহুগুলো পরস্পরের সমান্তরাল এবং পরস্পরের সমান সেটা আমি এখানে মেনশন করে রেখেছি। সেটা যখন আমি অঙ্ক করব তখন দেখবো যে এটা আমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কি বের করব, বিসি। এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে এ বি সি, এবার কিন্তু আমাদের ট্যান থিটা সাইন থিটা কস থিটা ব্যবহার শুরু হবে। তো প্রথমে আমি যেহেতু বিসির ভ্যালু বের করছি সেই জন্য আমি কোন সমকোণী ত্রিভুজকে নেব, এ বি সি, এই সমকোণী ত্রিভুজকে নেব। এবার এবিসির মধ্যে কার ভ্যালু আমি জানি, অলরেডি এবির ভ্যালু জানি। এবি কি লম্ব, বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এসি হচ্ছে আমাদের অতিভুজ। এবারে তাহলে আমাদেরকে এবির সাহায্যে বিসির ভ্যালু বের করতে হবে, তাই তো। তাহলে আমাদেরকে এবি এবং কোণ এসিবি, যে একটা বাহু এবং একটা কোণের মাপ যেগুলো আমরা অলরেডি জানি সেইগুলোর সাহায্যে আমাদেরকে বিসি ভ্যালুটা বের করতে হবে। তাহলে লম্ব আমরা জানি, একটা কোণ আমরা জানি, আমাদেরকে কিসের মান বের করতে হবে, ভূমির মান। তাহলে এক্ষেত্রে আমরা কার সাহায্য নেব, এক্ষেত্রে আমরা ট্যান ফাংশনের সাহায্য নেব। দেখো, আমরা প্রত্যেকে কি জানি, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাই তো। ঠিক সেরকম ভাবে আমি এখানে কি লিখেছি যে এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি কেন হলো ট্যান থিটার জায়গায়, কারণ এখানে এই যে থিটার ভ্যালুটা 30 ডিগ্রি, তাই এখানে কি আমি লিখে দিলাম যে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি। এবার এবির মান আমরা জানি কত, 16 মিটার, 16 লিখে দিয়েছি, তলায় বিসি রয়েছে। ট্যান 30 এর ভ্যালু হচ্ছে আমাদের 1/√3। 1/√3 আমরা কি করে পেলাম, আমরা সাইন 30 এর ভ্যালু বসাবো বাই কস 30 এর ভ্যালু বসাবো। যখন আমরা দুটোকে সিম্পলিফাই করবো তখন কি দেখবো যে আমাদের ভ্যালুটা আসছে কি 1/√3। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে ট্যান 30, ট্যান 45 ডিগ্রি এবং ট্যান 60 ডিগ্রি এই তিনটের ভ্যালু কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে। তাই এই তিনটের ভ্যালু কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তো 1/√3 হলো। এবার আমি বজ্রগুণন পদ্ধতিতে কি পেয়ে গেলাম, বিসি ইকুয়ালস টু 16√3 মিটার। তাহলে আমি যেই বিসির মান পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি যে আমি বাড়ি থেকে মনুমেন্টের যে দূরত্ব সেটা আমি জেনে নিলাম। তার মানে বাড়ি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থান করছে, যেটা আমাদেরকে প্রশ্নে করা হয়েছিল সেটা আমি বের করে ফেললাম। এবারে এখানে দেখো আমার ভ্যালুটা এসেছে দিয়ে √3 দিয়ে, তাই তো। এবার আমি চাইলে এই √3 এর জায়গায় √3 এর যেটা ভ্যালু অর্থাৎ √3 এর ভ্যালু কত আমরা প্রত্যেকে জানি 1.732।
এই ভ্যালুটা বসিয়েও কিন্তু এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি, দিয়ে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বের করতে পারি। সেটা আমাদের পরীক্ষায় ইনস্ট্রাকশনে দেওয়া থাকতে পারে। অনেক সময় দেখবে যে পরীক্ষার কোশ্চেনে রুট থ্রি এর ভ্যালু অলরেডি দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই, তার মানে তোমাদেরকে এক্সামিনার চাইছেন যে তোমরা রুট থ্রি এর ভ্যালু বসিয়ে উত্তরটা বের করো। সেক্ষেত্রে কিন্তু অবশ্য করে রুট থ্রি এর ভ্যালুটা বসিয়ে উত্তরটা বের করতে হবে। বেশ, এবারে হচ্ছে বিসির মান তাহলে পেয়ে গেলাম, তার মানে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব যে 16√3 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম যে কোশ্চেনটা হচ্ছিল সেটার উত্তর আমাদের ডান। বাদ বাকি আমাদের কি রইল, যে মনুমেন্টের উচ্চতা কত। আবার চলে আসবো কোথায়, ছবিতে। দেখো মনুমেন্টের উচ্চতা মানে কি, ডিসি, ঠিক। এবার ডিসিটা দেখো দুটো পার্টে রয়েছে, একটা কি ডিই আর একটা হচ্ছে কি ইসি। এবারে দেখো এখানে আমি কি বললাম যে এ বি সি ই আমরা একটা আয়তক্ষেত্র পেয়েছিলাম, তাই তো। এবারে এই সি এর মান কিন্তু অলরেডি আমরা আগে থাকতে জানি। কিভাবে, এবি হচ্ছে আমাদের 16 মিটার, যেহেতু আয়তক্ষেত্র এবি আর ইসি হচ্ছে সমান্তরাল, ছবি থেকেও আমরা বুঝতে পারছি। এবং শুধু সমান্তরালই নয়, এরা দুজনে কিন্তু পরস্পর সমানও। তাই এবি যদি আমাদের হয় 16 মিটার, তাহলে ইসিও আমাদের 16 মিটার, তাহলে এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের কারবার ভ্যালু বের করতে হবে, ডিই এর ভ্যালু। এবার আমাদের ডিই এর ভ্যালু বের করতে হবে কোন, ডিএই আমরা অলরেডি জানি, তাহলে আমাদের আরেকটা যে কোনো বাহুর কিন্তু দৈর্ঘ্য দরকার হবে। এখানেও যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি তাহলে কি দেখবো, যে এই যে এই বাহুটা রয়েছে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। কিভাবে পেয়েছি, এক্ষুনি আমরা কিসের ভ্যালু বের করলাম, বিসির ভ্যালু বের করলাম না। তাহলে বিসি আর এই কিন্তু আবার পরস্পরের সমান্তরাল এবং সমান। দেখো আমি এখানে লিখে রেখেছিলাম, কারণ এবিসি হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বিসি যদি হয় 16√3 মিটার, তাহলে সিমিলারলি এইও আমাদের কত হবে, 16√3 মিটার। এবারে আমাদের কার ভ্যালু বের করতে হবে, শুধু ডিই এর ভ্যালু, তাই তো। তো আমরা এই সমকোণী ত্রিভুজটাকে ধরছি, এই যে ত্রিভুজ ডিএই, এইটাকে যদি আমরা ধরি, তাহলে এই ত্রিভুজ অনুযায়ী বিই কি আমাদের লম্ব আর এই হচ্ছে আমাদের ভূমি। এখানে ভূমির মান আমরা জানি এবং এই ত্রিভুজের একটা কোণের মানও আমরা জানি। আমাদেরকে লম্বর মান বের করতে হবে। তাহলে আমরা আবার কার সাহায্য নেব, আবার আমরা ট্যান ফাংশনের সাহায্য নেব। ঠিক যেরকম ভাবে আমরা বিসি ভ্যালুটা বের করলাম, এক্ষেত্রেও সেম ভাবে আমরা এবার ডিই এর ভ্যালুটা বের করব। কি লিখেছি, ডিএই ত্রিভুজ অনুযায়ী ডিই বাই এই ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। কিভাবে লিখতে পারলাম, কারণ এই ডিএই ত্রিভুজের ডিই হচ্ছে লম্ব আর এই হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। এখানে এই যে 60 ডিগ্রি ভ্যালু রয়েছে, লিখে দিলাম। এবার ডিই এর ভ্যালু আমাদের বের করতে হবে, এ ইকুয়ালস টু বিসি আমরা অলরেডি দেখে নিয়েছি, আর tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে দুটোর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেট করে কত পেলাম, 48 মিটার। তাহলে এবার মনুমেন্টের উচ্চতা অর্থাৎ ডিসি ইকুয়ালস টু ডিই প্লাস ইসি। ডিই এর ভ্যালু আমরা কত বের করলাম, 48, আর ইসি এর ভ্যালু কত বের করলাম, 60 মিটার। পাশে আমি কোথা থেকে কিভাবে বের করলাম সেটাও লিখে দিয়েছি, যোগ করে কত পেলাম, 64 মিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা ট্যান ফাংশনের সাহায্যে এখানে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব এবং মনুমেন্টের উচ্চতা দুটোই বের করে ফেললাম। তাহলে এই অঙ্কটাতে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ দুটোর কনসেপ্টটাই পরিষ্কার হয় বুঝতে পারলাম। এবার এখানে যেরকম আমাদের ট্যানের সাহায্যে আমাদের উত্তরটা বের করতে হলো, ঠিক সেরকম ভাবে অন্য আরেকটা অঙ্কে আমাদের কিন্তু সাইন বা কস ফাংশনের সাহায্যে আমাদের উত্তরটা বের করতে হবে, কিন্তু প্রসিডিওর কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একদম সেম। তো আশা করছি এই অঙ্কটা বুঝতে আর কারোর কোনো ডাউট নেই, প্রত্যেকেই খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছে। তেমন কিছুই না, যেমনটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তোমাদের প্রথম কাজ হবে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ শুধু ছবিটা ভালো করে এঁকে দেওয়া। আর একবার যদি তোমার ডায়াগ্রামটা সঠিকভাবে আঁকতে পারো, দেখবে অঙ্কটা কিন্তু তোমাদের খুব ইজিলি হয়ে যাচ্ছে। এবার তোমাদের কাজ হচ্ছে যে প্রথমে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো তোমরা প্রত্যেকটা ভালো করে বুঝবে। এই যেভাবে আমি এই অঙ্কটা বোঝালাম ঠিক সেইভাবে বোঝার চেষ্টা করবে এবং দেন তোমরা কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, ত্রিকোণমিতি তোমাদের যে লাস্ট পার্ট অর্থাৎ উচ্চতা ও দূরত্বের যে চ্যাপ্টার সেটা কিন্তু কমপ্লিটলি বুঝে নিলাম। এবং এই চ্যাপ্টারটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পুরো যে ত্রিকোণমিতি টপিকটা সেটা কিন্তু কভার হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তীতে আমি যখন তোমাদেরকে ত্রিকোণমিতি সাজেশন দেবো, হোল সাজেশন দেবো, তখন তোমরা বুঝতে পেরে যাবে যে চ্যাপ্টারের মধ্যে কোন কোন অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তবে এখন থেকেই অতটা সাজেস্টিভ পড়ার দরকার নেই, কারণ এখনো যথেষ্ট সময় রয়েছে। তাই তোমরা এখন যতটা পারছো ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে।
তো আই গেস আজকে ক্লাস সবার ভালো লেগেছে। আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।